নমস্কার। আমি আমার একটি বাজে কথা বলার ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু ভাবনা চিন্তা করেছিলাম এবং সেই ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছিলাম যে আপনাদের মধ্যেও একই জাতীয় ভাবনা চিন্তা কাজ করছে কিনা। তো গুটি কতক বন্ধু বান্ধবের রেসপন্স পেয়েছি, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা কিন্তু পাইনি। সেটা হচ্ছে যে এই যে নতুন নতুন যে বইগুলি প্রকাশিত হচ্ছে, বইগুলি প্রকাশের সময় প্রকাশকরা বইগুলোর মধ্যে পাঠকের জন্য এবং কবিতা নিয়ে যারা কাজকর্ম করেন, কণ্ঠে করেন অথবা যান্ত্রিকভাবে ইলেকট্রনিক্স মিডিয়ায় বা লেখালেখির মধ্যে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্য বেশ কিছু শর্ত আরোপ করে দিচ্ছেন। এখন এই সব শর্ত আরোপ করে দিলে আমি বইটি কেনার পর বইটি আমি নিজে মনে মনে পড়ব এবং আমার ঘরের মধ্যেই আবদ্ধ থাকবে। আমি এমনও দেখেছি একটি বইয়ের মধ্যে এই শর্তাবলীর মধ্যে রয়েছে যে বইটি কাউকে ধারও দেওয়া যাবে না। অর্থাৎ আমার কোনো ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কাউকে আমার ভালো লাগা বইটি পড়বার জন্য পড়ে দেখতে বলতেও পারবো না। তাহলে এই বইটি প্রকাশ করার সার্থকতা কোথায়, সাফল্য কোথায়? সেটা তাহলে বইটা প্রকাশ করার দরকার নেই। কবিতা লিখে তার নিজের খাতাবন্দি করে রাখতে পারেন। এখন যত বই কিনছি তার অধিকাংশ বইয়ের মধ্যেই প্রকাশকরা এই জাতীয় সব একটা বিস্তৃত বড় একটা স্ট্যান্জা জুড়ে শর্তাবলী আরোপ করছেন। আগে যখন আমরা বই কিনতাম, বিভিন্ন খ্যাতনামা লেখকের বইও আমরা যখন কিনেছি, তখন বইয়ের মধ্যে লেখা থাকতো সর্বসত্ব সংরক্ষিত বা লেখক কর্তৃক সত্য সংরক্ষিত বা সত্তাধিকারী বলে একজন ব্যক্তির নাম থাকতো। এইটুকুই থাকতো, এর বেশি কিছু থাকতো না। কিন্তু এখন একদম ডিটেলে বলা থাকছে, যেমন প্রকাশক ও সত্তাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনো অংশেরই কোনরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি কিংবা অন্য কোনো যান্ত্রিক উপায়ের মাধ্যমে প্রতিলিপি করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা করা হবে। এখন প্রতিলিপি করা যাবে না এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর অংশ বিশেষ আমি যদি প্রতিলিপি করতে না পারি, এর অংশ বিশেষ যদি আমি তুলে ধরতে না পারি, তাহলে আমি আলোচনাটাই বা করবো কি করে? আমি মনে করুন কবিতা পড়ছি, আমার ভয়েস ভালো না, আমার কণ্ঠের স্বর ভালো না, স্পষ্ট শোনা যাচ্ছে না, অথচ শ্যামাশ্রীর কবিতা আপনারা শুনতে আগ্রহী। তো আপনারা যখন আমার কবিতাটা শুনছেন, আমার মুখে পঠিত কবিতাটি যখন শুনছেন, কোনো একটি শব্দ যা আমি উচ্চারণ করলাম সেটি আপনার কানে অস্পষ্টভাবে পৌঁছালো। এখন যদি আমি কবিতা পাঠের সঙ্গে সঙ্গে যে কবিতাটি পড়ছি সেটির যদি আমি চিত্ররূপ এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে আমার কবিতাটা শোনার সঙ্গে সঙ্গে আপনি স্বচক্ষে কবিতাটা পড়েও নিতে পারবেন। অর্থাৎ চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। কিন্তু এই যে প্রকাশক কর্তৃক এই যে সব শর্তাবলী আরোপ করা হয়, এর ফলে কি হয় যে কবির কবিতা কিন্তু আর সেভাবে পাঠকের কাছে, আলোচকের কাছে সেভাবে পৌঁছাবার সুযোগ থাকবে না। তো যাই হোক, আমি বইটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় দিই। অসমাপ্ত কনসার্ট, কবির নাম শ্যামাশ্রী মুখোপাধ্যায়।
বইটির প্রথম প্রকাশ হয়েছে এই যে চলে গেল বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা, নভেম্বর 2025। গ্রন্থ সত্য, শ্যামাশ্রী মুখোপাধ্যায়। এই যে এই কথাটি সঠিক কথা, গ্রন্থ সত্য, শ্যামাশ্রী মুখোপাধ্যায়। কিন্তু তার আগে যে প্রকাশকদের যে আমি আগে অনেকক্ষণ ধরে বললাম, সেটা আমার কাছে একটু অর্থহীন মনে হয়। অন্তত আমরা যারা বাণিজ্যিক লেখক নই, বাণিজ্যিক লেখকরা তাদের কাছে লেখার থেকেও বাণিজ্যটা একটু বেশি মুখ্য। তাই লেখা নিয়ে লেখাটা কার কাছে পৌঁছালো না পৌঁছালো বা জনপ্রিয় হলো না হলো, তারা মনে করে যে ওই বাণিজ্য জগৎ বা ওই বাণিজ্যের যিনি কর্ণধার তিনিই তাকে মানুষের কাছে পৌঁছে দেবেন, জনপ্রিয় করে তুলবেন। তাই তারা মনে করেন, মনে করে থাকতে পারেন। বা বাণিজ্যিক ক্ষেত্রে যারা লেখালেখি করেন, যাদের বই প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে লেখকের হয়তো ব্যক্তিগতভাবে অতটা কিছু বলার বা করার স্বাধীনতাও হয়তো বা থাকে না বলেই মনে হয়। তো যাই হোক, এই বইটি প্রচ্ছদ করেছেন পিনাকি রায় কনিষ্ক। এই দেখতে পাচ্ছেন বইটি, পিনাকি রায় কনিষ্ক। আর এই হচ্ছেন কবি শ্যামাশ্রী। শ্যামাশ্রী বহু গুণের অধিকারী। আপনারা স্ক্রিনের মধ্যে শ্যামাশ্রীর পরিচিতি পেয়ে যাবেন, আপনারা পড়ে নেবেন। আমি সময় বেশি নষ্ট করব না। আমি এই বই থেকে শ্যামাশ্রীর কয়েকটি কবিতা পড়ব। আমার কোনো শব্দ শুনতে যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা যদি বুঝতে না পারেন, অনুরোধ করব শ্যামাশ্রীর বইটি কৃতি প্রকাশনার থেকে কল্যাণ চট্টোপাধ্যায় এবং শ্যামাশ্রী মুখোপাধ্যায়, এদের কাছ থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। একজন নবীন কবি এবং যথাযথ দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা সমস্ত কিছু পরিপূর্ণ করে নিয়ে তিনি কবিতা লিখতে এসছেন। তার যাত্রাপথে তিনি হামাগুড়ি দিয়ে, তারপর টোলে টোলে পড়ে গিয়ে, তারপর হোঁচট খেয়ে, তারপর স্টেবিলিটি অর্জন করে দৌড়াতে শুরু করেছেন এমনটা নয়। তিনি সমস্ত সক্ষমতা অর্জন করেই এই কবিতার রাস্তায় যাত্রাপথ শুরু করেছেন, অসমাপ্ত কনসার্ট দিয়ে। অর্থাৎ এই কনসার্ট তার চলবে আগামী দিনে। প্রথম কবিতাটি কথারা। এই যে প্রতিদিন তুমি ছুঁয়ে যাচ্ছ আমায়, একটা করে শুভেচ্ছা বার্তা ছুড়ে দিচ্ছ আমার দিকে, এটা কি জুড়ে থাকা নয়? সারাদিন কোথায় থাকো, কি করো, কিছুই জানি না। শুধু জানতে চাই তোমার এই চুপ হয়ে যাওয়া কথাদের, যে কথার আওয়াজ শুনতে পাই এখনো, যে আওয়াজের কাছে আমি ঋণী, যে শব্দরা আমায় স্নান করায় রোজ আর নাভিকুণ্ডে ফুটিয়ে তোলে বেনামি গোলাপ। প্রথম কবিতাটিতেই, যে কবিতাটি আমরা পড়লাম, সেই কবিতাটিতেই কবির কথারা বেশ অর্থবহভাবে এবং অনেকটা ব্যাপ্তি নিয়ে আমাদিকে স্পর্শ করতে চাইল। পরের কবিতার নাম তোমার গভীরে। এর চারটে অংশ আছে। আমি চারটে অংশ আলাদা করে উল্লেখ না করে একসঙ্গে পড়ব, মাঝে কিছুটা করে সময়ের পজ থাকবে। তোমার গভীরে। যে সমস্ত বন্ধুরা পাশে থাকবো বলে হাত রেখেছিল হাতে, যে সমস্ত বন্ধুরা পাশে থাকবো বলে হাত রেখেছিল হাতে, তারা আজ মিলিয়ে গেছে ভিন্ন গ্রহে।
গোলক ধাঁধার মধ্যে খুঁজে ফিরি তোমায়, রাত্রিকালীন নীরবতায় স্পষ্ট হয় ছায়াপথ। ছায়াপথ দীর্ঘ হলে অভিশপ্ত জুলাইয়ে মেঘ ভাঙে আকাশে। আমরা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারি না কখনো। রাত্রি গভীর হলে তুমি হারিয়ে যাও কোথায়, ঘন কুয়াশার ভেতর, তার গভীর ভেতরে খুঁজে পাই তোমার প্রতিচ্ছবি। কবি জীবনের যাত্রাপথের শুরুতেই জীবনের যে অনিবার্য সত্যটি, অনিবার্য অভিজ্ঞতাটি, যেটি প্রায় সব মানুষকেই অর্জন করতে হয় এবং যে অভিজ্ঞতাই আসলে মানুষকে শিক্ষিত করে তোলে, দীক্ষিত করে তোলে এবং আত্মপ্রত্যয়ে বিশ্বাসী করে তোলে, সেই অভিজ্ঞতাটি কবি অর্জন করেছেন যে সমস্ত বন্ধুরা পাশে থাকবো বলে হাত রেখেছিল হাতে, আজ তারা মিলিয়ে গেছে ভিন্ন গ্রহে। এই যে হাত রেখেছিল হাতে পাশে থাকবো বলে, সেও তার আগামী ভবিষ্যতের কথা জানতো না, কারণ তার হাতেও আবার অন্য কিছু বন্ধু হাত রেখেছিল এবং তারা হারিয়ে গিয়েছিল। তাই এই কবির হাতের উপর যে সমস্ত বন্ধুরা হাত রেখেছিলেন, তারাও জানতেন না যে তারা পাশে থাকতে পারবেন কিনা শেষ দিন পর্যন্ত। কারণ কোথাও গিয়ে আমাদের জীবন প্রায় সম্পূর্ণভাবে সময়ের দ্বারা, প্রকৃতির দ্বারা, আমাদের পরিবর্তিত বোধের দ্বারা, পরিবর্তিত অভিজ্ঞতার দ্বারা, শারীরিক ক্ষমতার দ্বারা, যে ক্ষমতা আস্তে আস্তে দুর্বলতার দিকে যাত্রা করে, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা নিজেরাও পরিবর্তিত হয়ে যাই। ফলে যে বন্ধুরা হাতের উপর হাত রেখে পাশে থাকবো বলেছিল, তারা এই সমস্ত প্রভাবের কারণে যেমন সরে গেছে, তেমনি আমরা নিজেরাও ওই হাতের ভার আর সহ্য করতে পারি না। তখন আমরা ওই একটি নির্দিষ্ট মাত্র হাতের অপেক্ষায় থাকি এবং যে হাতটিকে আমরা কুয়াশার ভেতরে অন্বেষণ করি, যে হাতটির প্রতিচ্ছবি আমরা খুঁজে বেড়াই। পরাণ সখা বন্ধু হে আমার। পরের কবিতা, একদিনের সংলাপ। যে কথাটা শুরু হয়েছিল কখনো স্লিপিং পিলের মতো নিঃশব্দে মিশে যায় গভীরে। কথা নিয়েই চিন্তিত রয়েছেন কবি। কথাগুলি স্লিপিং পিলের মতো কবির শরীরে আত্মস্থ হচ্ছে, কবির মেধার মধ্যেও আত্মস্থ হচ্ছে। আজ সারাদিন কথা হলো না তোমার সাথে, হয়তো হবেও না আর কখনো। একটা সুতীব্র শূন্যতা অনুভব করছি, মাত্র একদিনের সংলাপে একটা ঘোর। কিভাবে কাটাবো এ ঘোর? বিনি সুতোর মতো একদিন কেটে যাবে এ টান, যে টানের একমাত্র জাদুকর ছিলে তুমি। রহস্যের ভেতর রহস্য ভেদ করে যে মায়াজাল তৈরি হয়েছিল কখনো, তার উত্তর আমাদের জানা হবে না। এরকমই অনেক কিছু না জানা নিয়ে, অনেক কিছু না পাওয়া নিয়ে আমাদের জীবন, পরিবর্তিত জীবন আমাদের জীবনে এসে হাজির হয়। এবং কবিকে বুঝতে হবে যে সেই যে না জানা এবং সেই যে না পাওয়া, সেগুলোই কিন্তু একজন প্রকৃত কবির কাছে
পাওয়া এবং জানা, সম্পূর্ণরূপে জানা এবং সম্পূর্ণরূপে পাওয়া। এই অসমাপ্ত কনসার্ট, এতে যতটুকু কনসার্ট এই অসমাপ্ততার মধ্যে রয়েছে, তার মধ্যে থেকেও আমি আরও খানিকটা অসমাপ্ত রেখে এই ভিডিও শেষ করব। কারণ এই অসমাপ্ত কনসার্ট অনেক সবেমাত্র প্রকাশিত হয়েছে বইটি, অনেক বন্ধু স্বজনের কাছে, অনেক কবির কাছে যে পৌঁছাবে, তারা নিজেরা এগুলোকে বইটিকে দেখবেন এবং পাতা উল্টে উল্টে কবিতাগুলিকে পড়বেন এবং আপন আপন বোধের সঙ্গে, আপন আপন উপলব্ধির সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করবেন বা মিলিয়ে দেখতে চাইবেন বলে আমার বিশ্বাস। এখনকার কবিতাটি মার্জিন, কবিতায় মার্জিন খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধার করা জ্যোতিচিহ্নের ভেতর আগলে রাখতে চায় যে সময়, তার আপাদ মস্তক মেরুদণ্ডে মার্জিন টানতে হয়। প্রিয় হাত ছেড়ে গেলে গুছিয়ে নিতে হয় নিজেকে। অপরিশোধনীয় ঋণের মতো প্রতিটি ছেড়ে যাওয়া শিখিয়ে নেয় অনেক কিছু। দিন যায়, মাস গড়ায়, একদিন যে অভ্যাস স্বভাব কেড়েছিল তারও স্মৃতিপটে রাখা থাকে অ্যালবাম। এই অ্যালবামটি সারা জীবনের, আমাদের সারা জীবনে যত কিছু ছবি ঘটে যায় এবং যে ছবিগুলির সঙ্গে আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে সম্পর্কিত থাকি, যে ছবিগুলোর মধ্যে আমরা উপস্থিত থাকি, কখনো ক্যামেরার সামনে, কখনো ক্যামেরার পিছনে, এই প্রত্যেকটি ছবি মিলিয়ে যে অ্যালবাম, এই অ্যালবামটি হচ্ছে কিন্তু আমাদের জীবন। প্রত্যেকটি মানুষের একটি করে পৃথক পৃথক অ্যালবাম থাকে এবং সেখানে এমন কিছু ছবি থাকে যা কবির অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিগত ছবি। অ্যালবামটি আপনি হাতে পেলেও সেই ছবিগুলি আপনি কবি না চাইলে বা যার অ্যালবাম তিনি না চাইলে সেই ছবিগুলি আপনি দেখতে পাবেন না। অনিবার্যভাবেই এই অ্যালবামের মধ্যে কিছু নৈর্ব্যক্তিক বিষয় থাকা জরুরি, সেই জন্য পরবর্তী কবিতাটি নৈর্ব্যক্তিক। সময় কি বাড়িয়েছে উপত্যকা ঋণ, যতটা সহজ হলে বোঝাপড়া শিথিল হয়, চতুর্দশী শব্দরা মিশে যায় শোকে। সন্ধ্যারতি শেষ হলে আজান সুরে জেগে ওঠে নৈর্ব্যক্তিক ভোর, আমাদের অসমাপ্ত আনন্দ ভৈরবী। আমরা শ্যামাশ্রী মুখোপাধ্যায়ের অসমাপ্ত কনসার্ট এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়লাম। আমরা কবি বন্ধুদের কাছে অনুরোধ করব যে আপনারা বইটি সংগ্রহ করুন, যেভাবেই হোক আপনারা বইটি সংগ্রহ করুন। আমরা যারা কবিতা লিখতে আসি, আমরা কিন্তু তারা বাণিজ্য করতে আসি না, তাই কবিতাটি কিনে পড়লে কবির পক্ষে এবং এই ছোট প্রকাশক যার আর্থিক সামর্থ্য শূন্যের পিছন দিকে, তাকে একটু উপকার করা হয়, তাকে একটু সহযোগিতা করা হয়, সাহায্য করা হয়। কবিতার বইটি কিনে পড়লে কবিকেও একটু সম্মান দেখানো হয়। আর এরপরেও যাদের আর্থিক সামর্থ্য বা এই মুহূর্তে যিনি কিনতে পারছেন না, সম্ভব হচ্ছে না, তাকে অনুরোধ করব অন্য বন্ধুদের কাছে, যাদের কাছে এই কনসার্ট রয়েছে, যাদের ঘরে, যাদের মনে, যাদের হৃদয়ে, যাদের চেতনায় এই কনসার্ট বাজছে, তাদের কাছ থেকে এটি সংগ্রহ করে
পড়ে দেখুন, দেখুন শ্যামাশ্রী তার জীবনের অভিজ্ঞতাকে নিয়ে এসে কথা বলতে শুরু করেছেন, তাই শুধু নয়, তিনি অভিজ্ঞতার দ্বারা ঋদ্ধ হয়েছেন এবং তিনি অভিজ্ঞতার দ্বারা পরিবর্তিত হয়েছেন। শ্যামাশ্রী এখন আর পাথরের মতো, লোহার মতো ভঙ্গুর দৃঢ়তায় নেই। শ্যামাশ্রী এখন রাবারের মতো, শ্যামাশ্রী এখন জেলির মতো, শ্যামাশ্রী এখন জলের মতো, শ্যামাশ্রী এখন হাওয়ার মতো নম্র দৃঢ়তায় পরিবর্তিত হয়েছে বলে আমার ধারণা। নমস্কার।